নমস্কার, গুড মর্নিং। আজকে আমরা বিকানিরে জুনাগড় ফোর্ট দেখব, দেখে বেরিয়ে চলে যাব জয়সালমীরে শ্যাম বালিয়ারি, যেখানে আমরা টেন্টে থাকার অভিজ্ঞতা নেব, ক্যামেল রাইড করব, ওখানকার কালচারাল প্রোগ্রাম দেখব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। রাজস্থান ট্যুরিজমের যে কোনো প্রপার্টি যদি বুক করতে হয়, শুধু রাজস্থান ট্যুরিজমের কেন, যে কোনো গভর্নমেন্টের যদি কোনো প্রপার্টি বুক করতে হয় তাহলে সবচেয়ে ভালো হচ্ছে তার ওয়েবসাইটে গিয়ে বুক করা। আমরাও সেই ওয়েবসাইটে গিয়ে সেই বুকিংটা করেছিলাম। এবং আপনারাও যখন বুকিং করবেন, যদি আপনারা গভর্নমেন্ট প্রপার্টিসে যদি অ্যাভেল করতে চান তাহলে অবশ্যই তার ওয়েবসাইটে গিয়ে বুকিংটা আপনারা করে নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আরও একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, এখানে আপনারা বুকিং করলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাবেন। ট্যারিফ বোর্ড অ্যাট এ গ্লান্স টুরিস্ট প্লেস ইন বিকানির, আপনাদেরকে একটা ছবি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা প্রোগ্রাম সাজানোর সময় ঠিক করতে পারেন যে বিকানিরে আপনারা একদিন থাকবেন অথবা দুদিন। হোটেলের সামনে একটা লন রয়েছে, আপনারা এখানে বসেও ব্রেকফাস্ট করতে পারেন। আরটিডিসি থেকে বুকিং করলে আপনারা যে ডিসকাউন্টগুলো অ্যাভেল করতে পারবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বিকানির হোটেল থেকে আমরা চেক আউট করে এখন আমরা এগিয়ে চললাম জুনাগড় ফোর্ট দেখতে। আপনারাও সঙ্গে থাকুন। বিকানিরের ষষ্ঠ শাসক রাজা রায় সিং এর প্রধানমন্ত্রী করমচাঁদের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল জুনাগড় ফোর্ট। ফোর্টের ভেতরে আমরা প্রবেশ করছি। জুনাগড় ফোর্টের ভেতরে আমরা অলরেডি ঢুকে পড়েছি। অসাধারণ সুন্দর এই ফোর্টটা। ওয়ার্ল্ডের যে সকল ফোর্ট ওয়েল মেনটেন তার মধ্যে জুনাগড় ফোর্ট একটা। 1589 সালে দেওয়াল এবং পরিখার নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1594 সালে তা শেষ হয়। 528 হেক্টর বিশাল দুর্গ, প্রাসাদ, মন্দির এবং প্যাভিলিয়ন দ্বারা পরিপূর্ণ। 20 শতকের গোড়ার দিকে শাসক পরিবার যখন দুর্গের বাইরে লালগড় প্রাসাদে চলে আসে তখন এর নতুন নামকরণ করা হয় জুনাগড় বা পুরনো দুর্গ। এই দুর্গকে ঘিরেই গড়ে উঠেছে আধুনিক শহর বিকানের। বিকানির থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম জয়সালমীরের শ্যাম বালিয়ারির উদ্দেশ্যে। এখান থেকে জয়সালমীর যেতে আমাদের সময় লাগবে 5.5 ঘন্টা। যে রুমটাতে আমরা আজকে স্টে করবো, এই রুমের ভিতরটা দেখিয়ে দিলাম আপনাদের। মোটামুটি রুম, এখানে টেন্টের ব্যবস্থাও আছে, যেহেতু টেন্টে এসি নেই আর আমরা এসিটা নিতে চেয়েছি তাই জন্য আমরা রুম নিয়েছি। দুপুরবেলার লাঞ্চে যেগুলো আছে বলছি, তার আগে বলে নিই আমাদের এই প্যাকেজটার মধ্যে কি কি আছে। আজকের দুপুরের লাঞ্চ, রাত্রিবেলার ডিনার আছে, বিকেলবেলা ক্যামেল রাইড আছে, সন্ধ্যাবেলা এখানকার কালচারাল প্রোগ্রাম আমরা দেখব, আবার কাল সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব। ভেন্ডির তরকারি, ডাল, পনিরের তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড, চাপাটি, হালুয়া। দেখুন টেন্টগুলো খুব সুন্দর, আপনাদেরকে টেন্টের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা একটা সুইস টেন্ট। টেন্টের ভেতরটা সুন্দর করে সাজানো। একটা আলাদা রকম এক্সপেরিয়েন্স নিতে চাইলে অবশ্যই খুব ভালো লাগবে। টেন্টের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে দেখাই। ওয়াশরুম যথেষ্ট বড়, স্পেসিয়াস একটা ওয়াশরুম। এখানে গিজার থেকে শুরু করে কমোড
শাওয়ার, বেসিন, মিরর সব কিছু দেওয়া রয়েছে। এক কথায় খুব ভালো। তবে টেন্টটা কিন্তু নন एसी। नॉन एसी स्विच टेंट। स्विच टेंट। हाँ। टैरिफ कितना है? इसका सर 4000। 4000। हाँ। इंक्लूडिंग कैमल सफारी, ब्रेकफास्ट, डिनर ये सब इंक्लूड है। थैंक यू। वेलकम सर। আমরা উটের পিঠে উঠে পড়েছি, এখন যাব সানসেট পয়েন্ট। के पूरा आराम से दिखा के सनसेट पॉइंट वगैरह आगे से पूरा डेजर्ट क्लीन दिखा के वापस लाऊंगा। থ্যাংক ইউ। ओके मैम। চলো। একটু একটু ভয় লাগছে। উঠে ওঠার পরেই সেই সোনার কেল্লার সিনটা মনে পড়ে যাচ্ছে। আর আমি হচ্ছি সেই লালমোহন বাবু। দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু বিষয়টা। এখন আমরা থর মরুভূমির ওপর দিয়ে যাচ্ছি। ভালো এক্সপেরিয়েন্স, দারুণ লাগছে, দারুণ অ্যাডভেঞ্চার। হোটেল থেকে যে বুকিং ছিল, মানে বুকিং মিন্স হচ্ছে এইটা বুকিং এর মধ্যে ছিল ক্যামেল রাইডটা, সেটা এই পর্যন্তই ছিল। আমরা আবার একটা নতুন মানে এক্সপেরিয়েন্স নিতে চলেছি। দেখুন, যে উটের পিঠে কিছু দূর আমরা আসলাম, এবার আমরা উটের গাড়িতে করে যাচ্ছি। আমরা চারজনে মিলেই উটের গাড়িতে করে থর মরুভূমির আরো ডিপে যাচ্ছি, ডিপের দিকে যাচ্ছি। দারুণ 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 লাগছে। কিরম লাগছে বৌদি? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ, দারুণ, নতুন, বলার কিছু নেই। নতুন নতুন অভিজ্ঞতা আমাদের। দেখুন সানসেট হচ্ছে, যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা উট সাফারি করার পরে এবার আমরা জিপ সাফারি করব। জিপ সাফারিতে পার গাড়ি 1500 টাকা। থর মরুভূমি থেকে সূর্যাস্তের পরের আকাশের রংটা দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে। গুড মর্নিং। আজকে আমরা থর মরুভূমি ছেড়ে জয়সলমীর সিটিতে যাব। সেখানে গিয়ে সেই স্বপ্নের সোনার কেল্লা দেখব, আপনাদেরকে দেখাবো। এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। অনেক রকম দিয়েছে এখানে, পাস্তা আছে, পোহা, ওখানে ব্রেড আছে, বাটার সাথে দেওয়া রয়েছে, যে যেটা খুশি নিয়ে নেবে। এবং প্রত্যেকটা আইটেম খুব খুব ভালো করেছে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব পাকিস্তান বর্ডারের দিকে, লঙ্গেওয়ালা এবং তনট মাতার মন্দির। তনট মাতার মন্দির থেকে আরো এগিয়ে পাকিস্তান বর্ডার। আমরা তনট মাতার মন্দির হয়ে জয়সলমীর সিটিতে ব্যাক করব। তো আমাদের এখান থেকে তনট মাতার মন্দির অবধি যেতে পড়বে 125 কিলোমিটার। আপনারাও আমাদের সঙ্গে চলুন, আশা করি ভালো লাগবে। ন্যাশনাল হাইওয়ে
68-এ আমরা পড়ে গেলাম। এখান থেকে লঙ্গেওয়ালা আর হচ্ছে গিয়ে 65 কিলোমিটার। লঙ্গেওয়ালা যাওয়ার পথে রাস্তার দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য রাজস্থান ভ্রমণের স্মৃতি চিরস্মরণীয় করে রাখবেই। রাস্তার দুধারে মরুভূমিতে মরুদ্যান দেখে মনে হলো মাটিতে যেন স্বর্গ নেমে এসেছে। তাই রাজস্থান ভ্রমণে আসলে মরুভূমির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য লঙ্গেওয়ালা ও তানট মাতার মন্দির অবশ্যই দেখবেন। আমরা এসে পৌঁছালাম লঙ্গেওয়ালা। এটা হচ্ছে লঙ্গেওয়ালা ইউথ স্থল। এই লঙ্গেওয়ালা ইউথ স্থল দেখাবো, এখানকার ওয়ার মেমোরিয়াল দেখাবো। 1971 সালে ভারত এবং পাকিস্তানের সেনার মধ্যে লঙ্গেওয়ালায় যে যুদ্ধ হয় সেখানে ভারতীয় সেনা ছিল মাত্র 120 জন, বিপরীতে পাকিস্তানি সেনার সংখ্যা ছিল 2 থেকে 3,000। ভারতীয় সেনাবাহিনীর 23তম ব্যাটালিয়ন পাঞ্জাব রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরি। 4 থেকে 7 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ চলে এবং শেষ পর্যন্ত ভারতের জয় হয়। এই ঘটনাকে অবলম্বন করেই নির্মিত হয় বর্ডার সিনেমা। এখন লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের সামনে এসেছি, চলুন ভিতরে একটু দেখা যাক। আমরা তানট মাতার মন্দিরে এসে পৌঁছালাম। এই তানট মাতার মন্দির পাকিস্তানে হিংলাজ মন্দির আছে, আর আমাদের এই তানট মাতা একই মায়ের রূপ। এখানে তানট মাতা রূপে পূজিত হন উনি। এইখানে অনেক কাহিনী আছে। ভারতীয়দের বিশ্বাস যে এই মন্দিরের ওপরে পাকিস্তান বহুবার বোমা ফেললেও সেই বোমার আঘাতে মন্দিরের কোনো ক্ষতি হয়নি, মায়ের কোনো ক্ষতি হয়নি, সম্পূর্ণ অটুট আছে। খুব জাগ্রত এই মন্দির, সকলের মনস্কামনা পূরণের জন্য এখানে আসে। আর আমরা মন্দির দর্শন করতে এসেছি অন্তরের ভালোবাসা নিয়ে। কিনে নিয়েছি পূজার সামগ্রী, এখন মন্দিরে গিয়ে পুজো দেব। চলুন আপনারাও আমাদের সঙ্গে। এখান থেকে পাকিস্তান বর্ডার আরও 20 কিলোমিটার। আমরা সময়ের অভাবে পাকিস্তান বর্ডারে যাচ্ছি না, এখান থেকে আমরা চলে যাব ফিরে জয়সালমীর। যদি আমরা কেউ যেতে চাই বর্ডারে, সেক্ষেত্রে এখান থেকে অফিস থেকে পারমিশন নিতে হয়, নিয়ে বর্ডার। চারটা দেখিয়ে দিলাম। আমরা এসে পৌঁছালাম সোনার কেল্লার সামনে।
সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। আমরা ভিতরটা ঘুরে আপনাদের দেখাবো, কিন্তু সত্যি অসম্ভব রকমের একটা ভিতরে উত্তেজনা হচ্ছে যে সোনার কেল্লা দেখার বাসনা নিয়ে আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম। আজকে ঠিক তার সামনে, আপনাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা অভিভূত হয়ে গেছি। सबसे पहले जैसलमेर सोनार केल्लार भितरे আমি আপনি ওয়েলকাম করে। আমাদের নাম মনীষ পুরোহিত, আমি এখানে গভর্নমেন্ট গাইড কাজ করি লাস্ট 22 ইয়ার্স। আমার ফোন নাম্বার ইজ 8619718290। এখন যে আপনার কেল্লা দেখতে পাওয়া যায়, এক কেল্লাকে অরিজিনাল নাম ছিল ত্রিকুটগড়। এই যে কেল্লা আছে ত্রিকুট পাহাড়ির উপরে, যে রাজা কেল্লা বানায় রাজার নাম ছিল মহারাওল জয়সল। আর কেল্লা যে আসছে পাহাড়ির উপরে, পাহাড়কে সংস্কৃত ভাষার মধ্যে বলে মেরু, আর রাজার নাম জয়সল। এখন এর নাম ছিল জয়সল প্লাস মেরু, জয়সলমের। এই যে কেল্লা আছে রাজস্থানকে সেকেন্ড নম্বরকে ওল্ডেস্ট और লিভিং ফোর্ট। এই যে জায়গা আছে এটা কেল্লাকে মেইন সেন্টার, এই জায়গাকে নাম ছিল দশেরা চৌক। সত্যজিৎ রায়কে সম্মান দেওয়ার জন্য এখানে ওনারা এটা রেখে দিয়েছেন। 1974 যে সোনার কেল্লা ফিল্ম এখানে হয়েছিল, তার শুটিং হয়েছিল, এবং যে শুটিংয়ের কারণে এই জায়গাটা পরিচিত হয়েছিল। আগে এই কেল্লায় বিশেষ কেউ আসতো না, কিন্তু সোনার কেল্লা হওয়ার পরে প্রচুর লোক এখানে আসতে শুরু করে। মুকুলকে ওকে আঙ্কাল এখান থেকে যাচ্ছি, এই তো সিঁড়ি, অরিজিনাল সিঁড়ি তো লক্ষ্মীনারায়ণ মন্দির। এটা ছিল অরিজিনাল শুটিং স্পট, যেখানে শুটিং ছিল মুকুলের বাড়ি। এই সেই অরিজিনাল মুকুলের বাড়ি, যেখানে মুকুল ছুটতে ছুটতে এসে আইডেন্টিফাই করেছিল এইটা আমাদের বাড়ি বলে। এই হচ্ছে ইয়েলো স্যান্ডস্টোন। এই স্যান্ডস্টোনটা দিয়ে যে এখানের যে বিল্ডিংগুলো, বৈশিষ্ট্যটা এটাই তৈরি করা হয়, এবং এই পাথরটা যত ঘষা যায় তত এই হলুদ রংটা পরিষ্কার হয়, এবং সূর্যের আলোটা যখন পড়ে দেখলে মনে হয় যেন সোনা দিয়ে তৈরি করা হয়েছে। নমস্কার, আমার নাম হচ্ছে কিশোর পারেখ। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন সিনেমাটা রিলিজ হয় সোনার কেল্লা। ওই বই দেখে আমি এত ইন্সপায়ার্ড হয়েছি যে আমি পরবর্তীকালে মানিকদার সঙ্গে কথা বলতাম। 89-এ আমি অ্যাজ এ ট্যুরিস্ট এখানে আসি আর এখানেই রয়ে গেছি। এটা মহারাষ্ট্র জলগাঁও থেকে নিয়ে আসা, এটা খুব রেয়ার ক্রিস্টাল, 6 কোটি বছরের পুরনো শঙ্খের জীবাশ্ম। এটার থেকে প্রুফ হয় যে এখানে একসময় সমুদ্র ছিল। এটা জিওড বলা হয়, এটা কাটলে ক্রিস্টাল বেরোয়, এর মধ্যে থেকে শিবলিঙ্গ বেরিয়ে যেখানে ওম দেখা যায়, এটা ন্যাচারাল। আর এর মধ্যে আছে জল, কোটি কোটি বছর পুরনো জল স্ফটিকের মধ্যে। এটা চোখের মতন দেখতে একদম, দেখুন এর মধ্যে ওম লেখা বেরিয়েছে, নিজের থেকে ওম লেখাটা বেরিয়েছে, যে ওম লেখাটা এর বেরিয়েছে। মধ্যে মশা আছে, যেমন জুরাসিক পার্ক ফিল্মে দেখালো, যার থেকে ডিএনএ নিয়ে ডাইনোসর। এখানে একটা স্টোন বেরোয়, একটা গ্রামে বেরোয়, এর মধ্যে দেখুন ফসিল, শামুকের সব ফসিল ঢুকে আছে। ইমপ্রেশন এসছে। জল খেলে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, পাইলস, হার্ট, মাসকুলার পেনে লাভ। এই হচ্ছে সিনেমায় দেখানো সোনা আর পাথর বাটি। এইখানকার যে পাথর, সেই পাথর দিয়ে এই বাটি তৈরি, এই কাপ তৈরি। এগুলো যত ইউজ করা হয় আরো বেশি কালারটা, গ্লেজটা বাড়ে। এই সামনেই যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে অরিজিনাল গিরিধারীর বাড়ি। গিরিধারীকে নিশ্চয়ই বুঝতে পারছেন, সোনার কেল্লায় মুকুলের বন্ধু ছিল গিরিধারী, তার বাড়ি এই সামনে। এই সেই জায়গা যেখানে মুকুলরা হোলি খেলত। 400 বছরের পুরনো কাঠের এই সিলিংটা। ওদিকে পাকিস্তান বর্ডার। ধরো
সোনার কেল্লাতে এসে আমি আরো একটা খাজানা পেয়ে গেলাম। এত অদ্ভুত সুন্দর গলা। তো আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি বেটা? বললো ওর নাম হচ্ছে রাহুল খান। ওর ফোন নাম্বার হচ্ছে 9784927311। যদি কারোর কোনো যোগাযোগ সেভাবে থাকে ওকে হেল্প করার মতো, আমি আমার ব্লগের মাধ্যমে বলছি, প্লিজ চেষ্টা করবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। সেরকম জায়গায় পড়লে ও আশা করি মানুষকে ভালো ভালো গান শোনাতে পারবে। সোনার কেল্লা দেখে আমরা এখন পৌঁছে গেলাম গাদিশার লেক। চলুন গাদিশার লেক ভিতর থেকে আপনাদের দেখাই। এই যে রাজস্থানী ফোক সঙের সময় এইগুলো ওরা কোমরে পরে, খুব সুন্দর দেখতে লাগে। পাপেট শো দেখবো, তার টিকিট কেটে নিয়েছি। জন প্রতি 200 টাকা করে টিকিট, আধ ঘন্টার শো। सभी मेहमानों का तहे से स्वागत करना चाहूँगा। গুড মর্নিং। আজকে আমরা জয়সলমীর থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে গিয়ে যোধপুর। যোধপুর যাওয়ার আগে সকালবেলা অল্প একটু সময় মিলেছে বলে আমরা এখন যাব জয়সলমীরে হাভেলি দেখতে। হাভেলি দেখে আমরা এসে চেক আউট করে বেরিয়ে যাব। আপনাদের সঙ্গে একটা ইনফরমেশান শেয়ার করি। আরটিডিসির যে কটা হোটেলে আমরা থাকলাম এতদিন পর্যন্ত, প্রতিটা হোটেলের কাছেই সেই অঞ্চলের দ্রষ্টব্য স্থানগুলো। এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট। আমরা জয়সলমীরে হাভেলি দেখবো বলে যেটা বলেছিলাম, হাভেলির সামনে এসে গেছি। এই যে হাভেলিটা, এটাকে বলা হয় পাটবা হাভেলি, মানে তখনকার যারা ব্যবসায়ী তাদের যে হাভেলি ছিল, এটা তার মধ্যে একটা। হাভেলির গাত্রের যে সমস্ত জাফরির কাজ, এগুলো এখনো অটুটভাবে স্মৃতি বহন করে চলেছে। এসে পৌঁছে গেলাম জয়সলমীর ওয়ার মিউজিয়াম। 2015 সালে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল এই জয়সলমীর ওয়ার মিউজিয়াম। এন্ট্রি টিকিট প্রাইস। জাদুঘরটি যুদ্ধ প্রদর্শনী প্রদর্শন করে, যার মধ্যে রয়েছে যানবাহন এবং
1965 ও 1971 সালে অপারেশন চলাকালীন বন্দীকৃত সরঞ্জাম। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সুবর্ণজয়ন্তী স্মারক বছরে এই ওয়ার মিউজিয়াম উদ্বোধন হয়েছিল। আমরা ইন্ডিয়ান আর্মি হলের ভেতরে ঢুকে পড়েছি। যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এখানে রাখা আছে। এটা হচ্ছে লঙ্গেওয়ালা হল। তৃতীয় পর্বে আপনাদের দেখাবো মেহেরানগড় ফোর্ট, যশবন্ত থাডা, উমেদ ভবন, মাউন্ট আবু, উদয়পুর, চিতোরগড়, আজমের শরীফ এবং পুষ্কর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।